যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে। মাননীয় অ্যাটর্নি জেনারেল নির্বাচিত সরকার আসার পরে যে পদক্ষেপ নিয়েছে, নিঃসন্দেহে আমরা সবাই সেটা প্রশংসা করতে পারি, কারণ আসলে খুব দ্রুত এই কাজটা হয়েছে। কিন্তু এর আগে যে ঘটনাটা ঘটেছে, সমস্ত রিপোর্টে আসছে যে অন্তর্বর্তী সরকারের এখানে একটা নেগলিজেন্স ছিল এবং তারা প্রচলিত যে পদ্ধতি ছিল সেটাকে ভেঙে দিয়ে তারা নতুন একটা পদ্ধতি প্রয়োগ করতে গিয়েছিল, যেটি ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে কি অবহেলাজনিত কোনো কারণ আছে কিনা, এবং অবহেলার কারণে এখানে কোনো অভিযোগ ওই সরকারের বিরুদ্ধে বা ওই প্রশাসনের বিরুদ্ধে আনা যায় কিনা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে আপনি কি বলবেন? দেখুন, আদালত তো আজকে যে আদালত যে রুল ইস্যু করেছেন, রুল ইস্যু বিষয়টিটা হচ্ছে যে কমিশন কেন গঠন করা হবে না এবং 10 সদস্য বিশিষ্ট একটা উচ্চ পর্যায়ের কমিটি কেন গঠন করা হবে, সেটি হচ্ছে আদালতের বিচার্য বিষয়বস্তু। সুতরাং কোনো একটা কমিশন যখন গঠিত হবে, ইতিমধ্যে আমি আগেই বলেছি যে সরকারের নিজের উদ্যোগ থেকেই কিন্তু 10 জন বিশেষজ্ঞ এবং যে একটা জাতীয় পর্যায়ের কমিটি এইটার সম্ভবত আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে বুঝতে সম্ভবত নিটেল অথবা নিট্যাং এরকম একটা নাইট্যাং টেকনিক্যাল কমিটি নাইট্যাং, সেটা তো অলরেডি তাদের পরামর্শ তারা কাজ করছেন। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ, বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা হবে সেটি বলেছেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, কমিশনের কোনো মূল্য থাকলো না। তো আমরা অপেক্ষা করি, আমরা তাদের প্রতিবেদন আসুক। নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি কারো জন্য দায়ী থাকে কিংবা কারো যদি কোনো অবহেলাজনিত বিষয় থাকে, নিশ্চয়ই এই সরকার যারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা নিশ্চয়ই সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারের পক্ষ থেকে সচিব সাহেব আমাকে আরও জানিয়েছেন যে শিশু বিশেষজ্ঞদের যে দলটি সঙ্গে ওনারা বৈঠক করেছেন এবং তাদের সঙ্গে তারা কনস্ট্যান্ট যোগাযোগ রাখছেন এবং এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবের যে হয়েছিল এবং তার যে প্রকোপ, তা থেকে তারা 95% পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছেন এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এখানে দুইটি বিষয় আপনারা জানেন যে রিট পিটিশন যেটি করা হয়েছিল, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, তিনি একটি রিট পিটিশন করে বলেছেন যে কেন আমাদের দেশে যে একটি আইন আছে, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, সেই তার ধারা 3 অনুযায়ী কেন একটা কমিশন গঠন করা হবে না, এই মর্মে তিনি একটা রুল চেয়েছেন। তিনি যদিও এই মামলার প্রেয়ারে পূর্ববর্তী সরকার প্রধানের নাম উল্লেখ করে রুল চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এসে শুধু এইটুকু পর্যন্ত রুল ইস্যু করেছেন রাষ্ট্রের পক্ষে। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে, আমাদের আইন কর্মকর্তা যারা সেখানে উপস্থিত ছিলেন, এটা হচ্ছে প্রথম মামলাটি। দ্বিতীয় মামলাটি হচ্ছে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, যেটার অনেকগুলো প্রেয়ার এই মামলার আনা হয়েছিল। বাট আমি আদালতকে বলেছি যে আমাদের দেশের আদালত এমন কোনো আদেশ দিবেন না যে আদেশটা কার্যকর হবেন না। সুতরাং আপনি খেয়াল করে দেখুন, তারা এমন আদেশ চেয়েছেন যেগুলো হয়তো বহু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ব্যক্তিকেও ইনভলভ করে। আমি বলেছি সেটা সম্ভব নয়। আদালত সেক্ষেত্রে দুটি বিষয়ে বিবেচনায় নিয়ে রুল ইস্যু করেছেন। একটি হচ্ছে যে এই হামের কারণে, টিকার অভাবে যে 343 জন শিশু মৃত্যুবরণ করেছেন বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না। উনি একটা নির্দিষ্ট অঙ্কের কথা লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে আদালত বলেছেন যে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না। যদি প্রমাণিত হয় কারো কোনো নেগলিজেন্স, কারো অবহেলা কিংবা কোনো অকার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে তিনি আমাদের দেশে আরেকটি আইন আছে 2018 সালের সংক্রামক ব্যাধি আইন, সেই আইন অনুযায়ী কেন এই ধরনের হাম সহ অন্যান্য যে সমস্ত শিশুদের জন্যে রোগ হয়ে থাকে এবং সে সমস্ত রোগগুলো প্রতিরোধের জন্য কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবেন না, এই মর্মে সরকারের পক্ষে রুল জারি করেছেন। ওনারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের
রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। এবং আমি নিজেই স্বপ্রণোদিত সেটা বলেছি যে এই পর্যন্ত সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদন ওনারা আদালত চেয়েছেন। এবং আপনার লক্ষ্য করে দেখবেন যে আদালতের আদেশের পরপরই আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে জনাব কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে যে বিস্তারিত বলেছেন সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যখন দেখলেন রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরপরই, তখন থেকে তার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেশীয় বিশেষজ্ঞ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের পরামর্শ শুনছেন এবং ডাইরেক্ট প্রক্রিউটমেন্ট পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত ধারা যে দরপত্রের বাইরে গিয়ে সরাসরি 600 কোটি টাকার ভ্যাকসিন সংগ্রহ করেছেন, যেটি ব্যবহার শুরু হয়েছে এবং তার ফলাফলও আমরা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া শুরু হয়েছে। তো আমরা সেটাতে আমি বলেছি যে আমাদের পক্ষ থেকে গৃহীত যে পদক্ষেপ কী করেছে সেগুলো আদালতের কাছে কমপ্লেন্স আকারে দিতে আমাদের তো কোনো বাধা নেই। এবং আমি মনে করি যে আদালত যে রুলগুলো ইস্যু করেছেন সেগুলো আমরা সময়ে জবাব দিব। তবে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিতে এই হামের টিকার বিষয়টি গ্রহণ করেছেন, বর্তমান যে নির্বাচিত সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তো সেক্ষেত্রে তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%। কাজ করার ক্ষেত্রে আমরা একটা টেন্ডেন্সি লক্ষ্য করছি যে কোনো বিষয়ের উপরে আদালতে, যেমন আমি আজকে সত্যি কথা বলতে কি আপনাদের সাথে কথা বলার অর্থ হচ্ছে মানুষ যেন প্রকৃতপক্ষে সঠিক তথ্যটা যায়। দুর্ভাগ্যজনকভাবে যে কেউ একটা মিডিয়াতে কোনো একটা কোর্টে কোনো একটা মামলা করলে সেই মামলার বিষয়বস্তু সম্পর্কে মিডিয়াতে এমন বেশি প্রচারণা করে। আর আমাদের সুপ্রিম কোর্টের রায়ের সিদ্ধান্ত আছে যে জনস্বার্থে যখন মামলা করবে প্রকৃত জনস্বার্থ বিবেচনা করতে হবে, আপনার পাবলিসিটির জন্য জনস্বার্থ মামলা করা যাবে না। তো আমরা এই দু একটা উদাহরণের কথা বলেছি, আপনারা লক্ষ্য করেছেন কমপক্ষে পার্টিকুলার একটা মামলার কথা আমি উল্লেখ করেছি যেখানে আমাকে কোর্ট করে এমনভাবে বলা হয়েছে সেটার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এর উদ্দেশ্য ছিল একটা প্রোপাগান্ডা মেশিন, নিজের প্রচারণার জন্য, আত্মপ্রচারণার জন্য। সুতরাং আত্মপ্রচারণার জন্য যারা জনস্বার্থকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার বিরোধিতা ছিল তাদের বিরুদ্ধে। যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য, জনকল্যাণের জন্য জনস্বার্থে মামলা নিয়ে আসবেন তাদেরকে আমরা ওয়েলকাম করব। কিন্তু জনস্বার্থ মামলার নামে যারা প্রোপাগান্ডা মেশিন, নিজের প্রচারণার জন্যে, নিজের ব্যক্তি এবং সংগঠনের প্রসারণার জন্য যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবেই। সব 10 সদস্যের যে কমিটি, ওখানে তো তারা ইউনিসেফ, তারপরে WHO চেয়েছে। আপনি বলছিলেন যে হাইকোর্ট তাদেরকে এটা করতে পারে। আমি এই কথাটি বলেছি এই কারণে, দেখুন বিদেশি এন্টিটি একটা রাষ্ট্র, হাইকোর্টের কোনো আমাদের যে জুরিডিকশনের কোশ্চেন, অর্থাৎ তিনি যে আদেশটি দিবেন, আমরা তো চাইবো যে আদালতে যে কোনো আদেশ অত্যন্ত কার্যকর হোক। তো আপনি একটা ফরেন এন্টিটির উপর বাংলাদেশের কোনো আদালত এইভাবে তাদেরকে নির্দেশনা দিতে পারেন কি না যে আপনি এই দেশের মধ্যে এই কাজটি করবে, আপনি সেখানে অন্তর্ভুক্ত হন। আমার বক্তব্যটা ছিল ওখানে রাষ্ট্র একটা প্রতিষ্ঠানের কাজ চাইতে পারে। যেমন আমি আগেই বলেছি যে সরকার কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে, সরকার কাজ করছে ইউনিসেফের সঙ্গে, এটা সরকার টু সরকার, রাষ্ট্র থেকে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। কিন্তু আদালত একটা বিদেশি এন্টিটিকে এই ধরনের নির্দেশনা দিতে পারেন না। এইটাই ছিল আমার মূল বক্তব্য। থ্যাংক ইউ। এটা সরকার ঠিক করবে।